বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনি যদি সরকারি চাকরিজীবী হন কিংবা আপনার পরিবারের কেউ সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ আমরা কথা বলব দেশের ইতিহাসে অন্যতম আলোচিত একটি বিষয় নিয়ে, নবম জাতীয় বেতন কাঠামো বা নবম পে স্কেল। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর এই বেতন কাঠামো এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। একদিকে সংসদে বাজেট ঘোষণা হয়ে গেছে, অন্যদিকে চূড়ান্ত গেজেট এখনও প্রকাশ হয়নি। আর এই দুয়ের মাঝখানে অপেক্ষায় আছেন প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ১০ লাখেরও বেশি পেনশনভোগী মানুষ। আজকের প্রতিবেদনে আমরা একে একে জানব কেন এই বেতন কাঠামো নিয়ে এত আলোচনা হচ্ছে, কোন কোন প্রস্তাব বিবেচনায় আছে, কর্মচারীদের বেতন সম্ভাব্য কত শতাংশ পর্যন্ত বাড়তে পারে, গেজেট প্রকাশে কেন দেরি হচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক কবে নাগাদ আপনি বা আপনার পরিচিত কেউ এই বর্ধিত বেতন হাতে পেতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, কারণ প্রতিটি অংশেই এমন তথ্য থাকছে যা সরাসরি সম্পর্কিত আপনার কিংবা আপনার আশেপাশের মানুষের বেতনের সঙ্গে। পে স্কেল কেন এত গুরুত্বপূর্ণ, একটু পিছনে ফিরে দেখা। প্রতিবেদনের মূল অংশে যাওয়ার আগে চলুন একটু পেছনে ফিরে দেখি। বাংলাদেশের সর্বশেষ জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল প্রায় ১১ বছর আগে। এরপর থেকে দ্রব্যমূল্য কয়েক গুণ বেড়েছে, বাসা ভাড়া বেড়েছে, চিকিৎসা ব্যয় বেড়েছে, সন্তানের লেখাপড়ার খরচ বেড়েছে। অথচ সরকারি কর্মচারীদের মূল বেতন কাঠামো সেই পুরনো জায়গাতেই থমকে ছিল। মাঝে মাঝে মহার্ঘ ভাতা দিয়ে কিছুটা সমন্বয় করার চেষ্টা হলেও তা প্রকৃত জীবনযাত্রার ব্যয়ের তুলনায় ছিল সামান্যই। এই বাস্তবতাতেই দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা একটি নতুন ও যুগোপযোগী বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন। আর সেই দাবিরই একটি বড় ফলাফল হিসেবে আমরা দেখছি নবম জাতীয় পে স্কেল, যা এখন বাস্তবায়নের একেবারে দ্বারপ্রান্তে। বাজেট বক্তব্যে চূড়ান্ত সবুজ সংকেত। এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে গত ১১ই জুন। এই দিন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট ভাষায় ঘোষণা দেন যে আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে যাচ্ছে। বাজেট বক্তব্যে তিনি বিশেষভাবে উল্লেখ করেন, গত ১১ বছর ধরেই সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর মধ্যে আটকে আছেন, অথচ এই সময়ের মধ্যে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কাজেই একটি নতুন, বাস্তবসম্মত বেতন কাঠামো চালু করা এখন সময়ের দাবি। এই ঘোষণা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তা প্রশাসনের প্রতিটি স্তরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের অফিস পর্যন্ত সব জায়গাতেই এই খবর নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। তবে লক্ষ্য করার মতো বিষয় হল, ঘোষণার সময় বাস্তবায়নের কোনো বিস্তারিত রূপরেখা তখনও প্রকাশ করা হয়নি। ফলে পরবর্তী কয়েক সপ্তাহ জুড়ে বিভিন্ন মহলে চলে নানা রকম হিসাব নিকাশ, অনুমান আর গুঞ্জন। একবারই নয়, ২ ধাপে বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা শুরু হয়। সরকার সিদ্ধান্ত নিয়েছে পুরো বেতন কাঠামো একবারে চালু না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপ কার্যকর হচ্ছে চলতি বছরের ১ জুলাই থেকে, যেখানে মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ বৃদ্ধি পাবে। এরপর দ্বিতীয় ধাপ আসবে ২০২৭-২৮ অর্থবছরে, তখন বাকি অংশ পুরোপুরি সমন্বয় করা হবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, কেন এই সতর্ক পদক্ষেপ নেওয়া হলো। এর পিছনে মূল কারণ হল অর্থনৈতিক বাস্তবতা। যদি পুরো বেতন কাঠামো একসঙ্গে চালু করা হতো, তাহলে যে বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন হতো তা রাষ্ট্রীয় কোষাগারের ওপর মারাত্মক চাপ তৈরি করতে পারত। এতে অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের বরাদ্দ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হতো। তাই ঝুঁকি ভাগ করে নেওয়ার কৌশল হিসাবেই অর্থ মন্ত্রণালয় এই ২ ধাপের পথ বেছে নিয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই আংশিক বাস্তবায়নের জন্য প্রায় ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা এখন পর্যন্ত এই খাতে ঘোষিত সবচেয়ে বড় অঙ্কের একটি বরাদ্দ হিসাবে বিবেচিত হচ্ছে। আসল প্রশ্ন, বেতন কত বাড়বে? এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। আপনার বা আপনার পরিচিত কোনো সরকারি কর্মচারীর বেতন আসলে কত শতাংশ বাড়তে পারে? অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যাচ্ছে, সচিব কমিটির টেবিলে এখনও ৩টি প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। প্রথম প্রস্তাব অনুযায়ী সব গ্রেডই সমান হারে, অর্থাৎ প্রায় ৫০% পর্যন্ত মূল বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে।
এই প্রস্তাবের মূল যুক্তি হল সব স্তরের কর্মচারীর প্রতি সমান আচরণ নিশ্চিত করা। দ্বিতীয় প্রস্তাবে একটু ভিন্ন পথে হাঁটার কথা বলা হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের জন্য 40% এবং দশম থেকে 20তম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের জন্য 60% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। অর্থাৎ এখানে নিম্ন স্তরের কর্মচারীদের কিছুটা বাড়তি সুবিধা দেওয়ার চিন্তা করা হয়েছে। তৃতীয় প্রস্তাবটি এই তিনটির মধ্যে সবচেয়ে বড় চমক নিয়ে এসেছে। এখানে নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন সরাসরি 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অর্থাৎ অনেক ক্ষেত্রেই বর্তমান বেতনের দ্বিগুণ পর্যন্ত হতে পারে নতুন মূল বেতন। তবে এখানেই শেষ নয়, ভিন্ন একটি সূত্র থেকে সম্পূর্ণ আলাদা একটি হিসাব উঠে এসেছে। সেই হিসাব অনুযায়ী প্রথম থেকে দশম গ্রেডে প্রায় 100% বা তার কাছাকাছি এবং 11 থেকে 20তম গ্রেডে গড়ে প্রায় 130% পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে। এই দুই ধরনের তথ্য একসঙ্গে বিশ্লেষণ করলে একটি বিষয় প্রায় নিশ্চিত হয়ে যায়। চূড়ান্ত সিদ্ধান্ত যেটাই হোক না কেন, সবচেয়ে বেশি উপকৃত হতে যাচ্ছেন নিম্ন ও মধ্যম স্তরের সরকারি কর্মচারীরা। এর একটি স্পষ্ট উদাহরণ হল সবচেয়ে নিচের 20তম গ্রেড, যেখানে বর্তমান সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে সরাসরি ২০,০০০ টাকায় উন্নীত করার প্রস্তাব রয়েছে। এটি প্রায় ২.৫ গুণেরও বেশি বৃদ্ধি। সামগ্রিকভাবে গড় বেতন বৃদ্ধির হার ১০৫% পর্যন্ত হতে পারে বলে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে। দর্শক, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়ে রাখা প্রয়োজন। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রেড ভিত্তিক বেতন তালিকা ঘুরে বেড়াচ্ছে। এগুলোর কোনোটিকেই সরকার অনুমোদিত চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। যতক্ষণ পর্যন্ত না সরকারি প্রজ্ঞাপন প্রকাশিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রতিটি সংখ্যাই একটি সম্ভাব্য প্রস্তাবনা মাত্র, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। বেতনের বাইরেও বড় বড় পরিবর্তনের প্রস্তাব, শুধু মূল বেতনই নয়, এর বাইরেও একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব এখন টেবিলে রয়েছে। প্রথমত, বৈশাখী ভাতা নিয়ে বড় পরিবর্তনের সুপারিশ এসেছে। বর্তমানে এই ভাতা মূল বেতনের 20%, যা বাড়িয়ে 50% করার প্রস্তাব করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে প্রতি বছর ঈদ উল ফিতরের আগে বাড়তি এই অঙ্কের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। দ্বিতীয়ত, সব সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা চালুর প্রস্তাবও রয়েছে। এটি বাস্তবায়িত হলে তা হবে একটি সত্যিকারের যুগান্তকারী পদক্ষেপ, কারণ বর্তমানে এই সুবিধা সবার জন্য নিশ্চিত নয়। তৃতীয়ত, বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান রয়েছে এমন পরিবারের জন্যেও বিশেষ ব্যবস্থা রাখার সুপারিশ করা হয়েছে, যেখানে মাসিক ২,০০০ টাকা অতিরিক্ত ভাতা প্রদানের কথা বলা হয়েছে। এই ধরনের সুবিধা এর আগে সচরাচর দেখা যায়নি, তাই এটি একটি ইতিবাচক দিক হিসাবেই বিবেচিত হচ্ছে। পেনশনভোগীদের জন্য কি রয়েছে? শুধু কর্মরত কর্মচারীরাই নন, ১০ লাখেরও বেশি পেনশনভোগী মানুষও এই বেতন কাঠামোর দিকে তাকিয়ে আছেন। পেনশনের ক্ষেত্রে সবচেয়ে জোরালো দাবি হল পেনশন গ্র্যাচুইটির হার ১:৫০০ টাকায় নির্ধারণ করা এবং শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করা। পাশাপাশি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখানে একটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও বলা দরকার। অবসর প্রস্তুতিমূলক ছুটিতে অর্থাৎ এলপিআরে থাকা কর্মকর্তা কর্মচারীদেরও এই নতুন পে স্কেলের আওতায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। অর্থাৎ যারা এখন অবসরের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন, তাঁরাও এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না। এটি অনেক কর্মচারীর জন্যই স্বস্তির খবর, কারণ এর আগে এই ধরনের সিদ্ধান্তে প্রায়ই দেখা যেত অবসরের কাছাকাছি থাকা কর্মচারীরা নতুন সুবিধা থেকে বাদ পড়ে যাচ্ছেন। রাস্তায় নামা কর্মচারীদের চাপ কিভাবে সিদ্ধান্তে প্রভাব ফেলেছে দর্শক, এই সবকিছু এমনি এমনি আলোচনার টেবিলে চলে আসেনি। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের সংগঠিত দাবি আর চাপ। এই বছরের ৫ থেকে ১০ই এপ্রিল পর্যন্ত দেশজুড়ে টানা ৬ দিনের কর্মসূচি পালন করেন সরকারি কর্মচারীদের একটি বড় অংশ। তাঁদের দাবির তালিকায় ছিল অবিলম্বে পে স্কেল ঘোষণা করা এবং গেজেট প্রকাশ করা, অন্তর্বর্তীকালীন সময়ে ৫০% মহার্ঘ ভাতা প্রদান করা এবং পেনশন সংক্রান্ত সুবিধাগুলো নিশ্চিত করা। এই কর্মসূচি সরকারের নীতি নির্ধারণী মহলের দৃষ্টি সরাসরি আকর্ষণ করে। বিশ্লেষকদের মতে, পরবর্তীতে বাজেট অধিবেশনে বাস্তবায়নের যে ঘোষণা আসে, তার পেছনে এই সংগঠিত চাপ একটি নির্ণায়ক ভূমিকা রেখেছে। এটি একটি স্পষ্ট উদাহরণ যে সংগঠিত ও শান্তিপূর্ণ দাবি কিভাবে নীতি নির্ধারণী সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। টাকা আসবে কোথা থেকে? অর্থনৈতিক চ্যালেঞ্জ। এখন স্বাভাবিক একটি প্রশ্ন উঠতে পারে, এত বিপুল অঙ্কের টাকা আসবে কোথা থেকে?
এর আগে একটি প্রতিবেদনে উঠে এসেছিল নতুন পে কমিশনের জন্য প্রায় 40,000 কোটি টাকা প্রয়োজন হলেও এই অর্থের একটি বিশাল অংশ ইতিমধ্যেই জ্বালানি ভর্তুকি, কৃষিঋণ মওকুফ এবং ফ্যামিলি কার্ডের মতো জরুরি খাতে বরাদ্দ হয়ে গিয়েছিল। এর ফলে একসময় পে স্কেল বাস্তবায়ন নিয়েই এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের পক্ষ থেকেও সরকারি বেতন বৃদ্ধি নিয়ে সতর্কতা এসেছে বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজস্ব ঘাটতি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে সংস্থাটি বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা যাচ্ছে। তবে সব ধরনের চাপ সত্ত্বেও সরকার শেষ পর্যন্ত বাজেটে ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রেখে একটি স্পষ্ট বার্তা দিয়েছে, চাপ যতই থাকুক না কেন এই খাত থেকে পিছু হটার কোনো পরিকল্পনা সরকারের নেই। গেজেট এখনও কেন আটকে আছে দর্শক? নতুন অর্থবছর শুরু হয়ে গেছে ২ সপ্তাহেরও বেশি সময় আগে, অথচ চূড়ান্ত গেজেট এখনও প্রকাশ হয়নি। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগছে, তাহলে দেরি হচ্ছে কেন? সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, ডিজিটাল বেতন ব্যবস্থাপনা সফটওয়্যার আইবাস প্লাস প্লাসের নতুন বেতন কাঠামো সংযোজনের প্রক্রিয়ায় কারিগরি জটিলতা দেখা দিয়েছে। প্রশাসনিক ও কারিগরি বিষয়গুলো সমন্বয় করতে গিয়েই বাড়তি সময় লাগছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত এখন মূলত নির্ভর করছে প্রধান উপদেষ্টার অনুমোদনের ওপর। তাদের প্রত্যাশা, জুলাইয়ের মাঝামাঝি অথবা তার পরের সপ্তাহেই গেজেট প্রকাশ হতে পারে। তবে দর্শক, সব সূত্র কিন্তু একই কথা বলছে না। কিছু প্রতিবেদনে উঠে এসেছে, প্রক্রিয়া দীর্ঘায়িত হলে সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষের দিকেও গেজেট প্রকাশ পিছিয়ে যেতে পারে। ফলে সুনির্দিষ্ট তারিখ নিয়ে এখনও পুরোপুরি স্পষ্টতা তৈরি হয়নি। তবে একটি বিষয়ে স্বস্তি পাওয়া যায়, প্রায় সব সূত্রই একমত যে গেজেট যত দেরিতেই প্রকাশ পাক না কেন তা কার্যকর ধরা হবে পিছনের তারিখ থেকেই, অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকেই। এর মানে দাঁড়ায়, গেজেট প্রকাশের পর কর্মচারীরা একসঙ্গেই পাবেন বর্ধিত বেতন এবং এই সময়ের মধ্যে জমে থাকা বকেয়া অর্থ। অর্থাৎ দেরি হলেও আর্থিকভাবে কেউ বঞ্চিত হবেন না। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে চূড়ান্ত পর্যালোচনা। এই পুরো প্রক্রিয়ায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে রয়েছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন একটি কমিটি। এই কমিটি ইতিমধ্যে বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য পৃথকভাবে গঠিত ৩টি পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা শেষ করেছে বলে জানা গেছে। কমিটি এখন তাদের চূড়ান্ত সুপারিশ তৈরির প্রক্রিয়ায় রয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয় গেজেট প্রকাশ করবে। বলা যায়, এই ধাপটিই এখন গোটা প্রক্রিয়ার সবচেয়ে সিদ্ধান্তমূলক ধাপ, কারণ এখান থেকেই নির্ধারিত হবে চূড়ান্ত বেতন কাঠামো, কোন প্রস্তাব গৃহীত হবে এবং প্রতিটি গ্রেডে ঠিক কত টাকা বৃদ্ধি পাবে। অর্থনীতিবিদদের চোখে বিষয়টি শুধু কর্মচারীদের দৃষ্টিকোণ থেকে নয়, অর্থনীতিবিদরাও এই বিষয়টি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। অর্থনীতি বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, নবম পে স্কেল বাস্তবায়ন সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে। এত দীর্ঘদিন পর একটি বাস্তবসম্মত বেতন কাঠামো তাদের আর্থিক নিরাপত্তা অনেকটাই বাড়িয়ে দেবে। তবে একই সঙ্গে তারা সতর্কও করছেন, এত বিশাল অঙ্কের ব্যয় রাষ্ট্রীয় রাজস্ব ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি করতে পারে, বিশেষ করে যখন দেশ একই সঙ্গে ভর্তুকি প্রদান, বৈদেশিক ঋণ পরিশোধ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থায়ন সামলাচ্ছে। এই ৩টি খাতেই ইতিমধ্যেই বড় অঙ্কের অর্থ প্রয়োজন হয়। তার উপর নতুন বেতন কাঠামো যোগ হলে সামগ্রিক বাজেট ব্যবস্থাপনা আরও জটিল হয়ে উঠতে পারে। আবার অন্য একটি অংশের মত হল, ধাপে ধাপে বাস্তবায়নের এই কৌশলই অর্থনৈতিক ঝাঁকুনি এড়ানোর সবচেয়ে বাস্তবসম্মত পথ। একবারই সব বাস্তবায়ন না করে ২ ধাপে ভাগ করে দেওয়াই সরকারের হাতে সময় ও সুযোগ দুটোই থাকছে সামঞ্জস্য বজায় রাখার জন্য। বিশ্লেষকদের আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হল, বর্ধিত বেতন কাঠামো বাজারে ভোগ ব্যয় বাড়িয়ে দিতে পারে। মানুষের হাতে বাড়তি টাকা এলে স্বাভাবিকভাবেই বাজারে চাহিদা বাড়ে, যা স্বল্পমেয়াদী অর্থনীতিতে একটি ইতিবাচক গতি সঞ্চার করতে পারে। তবে দীর্ঘমেয়াদে এর একটি ঝুঁকিও রয়েছে, বাজারে চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে। তাই বিশ্লেষকদের মতে, বর্ধিত বেতন কাঠামো বাস্তবায়নের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই হবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তে কর্মচারীদের করণীয় কি? দর্শক, এত সব তথ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এখন একজন সাধারণ সরকারি কর্মচারী হিসাবে আপনার করণীয় কি?
এই মুহূর্তে সবচেয়ে জরুরি পরামর্শ হল ধৈর্য ধরা এবং সরকারি প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করা। অনানুষ্ঠানিক সূত্র থেকে ছড়িয়ে পড়া কোনো তথ্য বা তালিকার উপর ভিত্তি করে কোনো বড় ব্যক্তিগত বা আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ। অনেকেই হয়তো এখনই ধারণা করে ঋণ পরিকল্পনা করছেন, বড় খরচের পরিকল্পনা করছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত সরকারি গেজেট প্রকাশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে প্রতিটি গ্রেডের সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতন, বার্ষিক ইনক্রিমেন্টের হার, বিদ্যমান কর্মচারীদের নতুন কাঠামোয় বেতন নির্ধারণ পদ্ধতি এবং সঠিক কার্যকারিতার তারিখ, এই সবকিছুই একেবারে স্পষ্ট হয়ে যাবে। তখন আর কোনো অনুমান বা গুঞ্জনের প্রয়োজন থাকবে না। সবকিছু একসঙ্গে সাজালে এখন কোথায় দাঁড়িয়ে আছে প্রক্রিয়া? চলুন এখন পুরো বিষয়টিকে একসঙ্গে সাজিয়ে দেখি নবম জাতীয় পে স্কেল প্রক্রিয়াটি এই মুহূর্তে ঠিক কোন অবস্থানে দাঁড়িয়ে আছে। বাজেট বক্তব্যে আনুষ্ঠানিক ঘোষণা এসে গেছে। এই বেতন কাঠামোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দও চূড়ান্ত হয়ে গেছে। বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য গঠিত ৩টি পৃথক পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনার কাজও শেষ হয়ে গেছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির সুপারিশও এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাকি রয়েছে শুধু দুটি ধাপ। একটি হল প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদন, আর অন্যটি হল আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ। জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সম্ভাব্য সময়সীমার কথা শোনা গেলেও সরকার বারবার একটি বিষয়ে আশ্বাস দিয়ে আসছে: বেতন কাঠামো কার্যকর হওয়ার তারিখ কোনোভাবেই পেছাবে না। তা থাকছে ১ জুলাই ২০২৬ থেকেই, গেজেট যখনই প্রকাশ পাক না কেন। শেষ কথা দর্শকবৃন্দ, এই মুহূর্তে সারা দেশের সরকারি কর্মচারীদের চোখ একটিমাত্র কাগজের দিকে নিবদ্ধ, আর সেটি হল চূড়ান্ত গেজেট প্রজ্ঞাপন। এই একটি কাগজই নির্ধারণ করে দেবে প্রতিটি গ্রিডের প্রকৃত বেতন কত হবে, কার কত টাকা বাড়বে এবং কবে থেকে সেই বর্ধিত বেতন হাতে আসবে। আমরা এই বিষয়ে যে কোনো নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের জানিয়ে দেব। গেজেট প্রকাশ হওয়ার পরপরই পূর্ণাঙ্গ গ্রেড ভিত্তিক বেতন কাঠামো, ফিটমেন্ট পদ্ধতি এবং সঠিক কার্যকারিতার তারিখ নিয়ে আমরা ফিরে আসব সম্পূর্ণ বিস্তারিত একটি প্রতিবেদন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল চালু রাখুন, যাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফিজ।